তার মধ্যে একজন পিলখানা ট্র্যাজেডিতে মারা গিয়েছেন মেজর আইজুল হাকিম স্যার, তাকে আমরা খুব রেসপেক্ট করি। তার চাল চলন, তার কথাবার্তা মানে ইজ টু লাইক। ওইখান থেকে আসলে প্যারেন্টস এর ড্রিমটা আমার মধ্যে চলে আসে। আমি আমার ছাত্রদেরকে বলি যে একটা মিলিটারি অফিসার হওয়ার জন্য তুমি নিজেই প্রথম ক্লাস আমি ওদেরকে জিজ্ঞাসা করি তোমার কি মানে তুমি যখন আর্মি অফিসার দেখেছো হোয়াট অল অফ দ্য কোয়ালিটিজ ইউ এক্সপেক্ট ফ্রম অ্যান অফিস। ইউএন মিশনে আমার 2বার সৌভাগ্য হয়েছে ইউএন মিশনে যাওয়ার। এটা কিন্তু একটা মানে আমি বলবো আমার লাইফের সবচেয়ে বড় এক্সপোজার। এই যে আমরা 5ই আগস্টে গড়ই দেখলাম লেফটেন্যান্ট ক্যাপ্টেন হাউ দে আর ডিলিং উইথ দ্য ন্যাশনাল ইস্যু। তো এই জিনিসগুলো কিন্তু আসলে একদিনে কেউ করতে পারবে না। আপনি কি প্যারেন্টস যারা দেখতেছে তাদেরকে রেকমেন্ড করেন তাদের বাচ্চাকে ক্যাডেট কলেজে দেওয়ার জন্য? ক্যাডেট কলেজে এটা আমরা বলি যে ইভেন যে সাইবেরিয়ার ইয়ের মধ্যে রিমোট অঞ্চলে দেখা যাবে যে কোনো না কোনো ক্যাডেট আছে। বুট যখন আমরা একসাথে প্লাটুন বা সেকশন কয়েকজন ছিলাম একসাথে যখন খুলতেছে মানে মোজা যখন খুলতেছে এক একজনের মোজার সাথে সাথে চামড়া এমন ভাবে উঠে আসলো তখন আমাদের মনে হলো যে না খোলাটাই বেটার ছিল। আইএসএসবি তে যারা আসবে তারা কিন্তু আর্মিদেরকে একটা ভাবে পিকচার করে যে একজন মিলিটারি অফিসার এক্স্যাক্টলি এরকম হবে। আর্মিতে আমরা সবসময় একটা জিনিস ফলো করি যে হচ্ছে কেউ যদি একটা অপরাধ করে সৈনিকই হোক অফিসারই হোক তার সিনিয়র কাছে এসে যদি ফার্স্ট ইনস্ট্যান্ট স্বীকার করে ইয়েস স্যার আই ডিড ইট, শাস্তি 50%। এটা অলমোস্ট আমরা আনঅফিশিয়ালি সবাই এটা ফলো করি। মানে আমি বলি যে তোমরা লিটারালি হাত তুলবা যে কারা কোন গ্রুপে। প্রথম গ্রুপটা হচ্ছে যে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি যদি আর্মি অফিসার না হতে পারি আমার জীবন শেষ। কারা কারা এই গ্রুপে? তখন আমি ওর নাম ধরেই বললাম গো অ্যান্ড ব্রিং। তখন তো গিয়ে রুম থেকে একটা মোবাইল নিয়ে আস। মোবাইলটা এনে দিই, মোবাইলটা হচ্ছে বাটন ফোন। বাটন ফোনে তো তুমি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবে না, আমি তাকে ধরেছি সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বাটন ফোনে। তখন তুমি ওয়াই ইউ আর ব্রিংিং দ্য বাটন ফোন, ইউ হ্যাভ এ স্মার্টফোন, গো অ্যান্ড ব্রিং ইট। When should one start taking preparation for ISSB? যেহেতু আপনি বললেন যে ইটস আ লাইফ লং প্রসেস, যে কিভাবে গ্রুম হইতেছে এটার উপরও ম্যাটার করে। বাট আমরা দেখতে পারি ক্যাডেট কলেজে যারা আছে তারা তো গ্রুম, বাট তারাও কোচিং এ কিন্তু প্রিপারেশনটা নেয়। সো when is the right time যারা সিভিলে আছে? এই যে দেখো এই কোশ্চেনটা নিয়েও কন্ট্রোভার্সিয়াল। তখন আমি বললাম ওই সময় আমার তখন বিয়ের কথাবার্তা হচ্ছে, এলিজিবল হয়েছি, এই কোর্সের পরে বিয়ে করবো এরকম চলছে আর কি, যে ক্যাপ্টেন তখন হয়ে গেছে। মানে বিয়ে মেলাটা এরকম যে প্রতিদিনই তোমার কোনো না কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে ইট ইজ নট লাইক তোমাদের রেগুলার লাইফের মতন সকালে উঠলা হ্যাঁ সকালে উঠলো নাস্তা করবো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যাডেড পডকাস্ট। এন্ড আজকে উই হ্যাভ আ ভেরি স্পেশাল গেস্ট উইথ আস, লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ স্যার from 46 BML on course, and he's the founder of ICANN Academy. Welcome to our podcast, sir. Thank you for calling me here. Okay, sir, আপনার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন উইল বি what was the motive behind জয়নিং বাংলাদেশ আর্মি, অ্যান্ড কি আপনাকে মোটিভেট করছিল, অ্যান্ড আপনার যেই লং ক্যারিয়ারটা এটার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের অডিয়েন্সকে একটু বলতেন। আচ্ছা, যে সত্যি কথা বলি আমার এই মোটিভেশনটা প্রথমে এসেছে আমার প্যারেন্টসদের কাছ থেকে, আমার বাবা ও মার কাছ থেকে। মানে আমি স্বপ্ন দেখার আগে মাই প্যারেন্টস দে হ্যাড এ ড্রিম যে তার ছেলে মিলিটারি অফিসার হবে, বিকজ আমাদের 14 জেনারেশনে উই ডি নট হ্যাভ এনি মিলিটারি অফিসার। সেটা আমি জানি না, ব্যাক ইন 40-45 বছর আগের কথা আর কি, তখনই তাদের মাথায় এসেছে যে ছেলেকে ক্যাডেট কলেজে দেবে, দেন সেখান থেকে আর্মি অফিসার। তো ওটাই আর কি ফার্স্ট যে আমার বাবা মা প্রথম স্বপ্ন দেখেছিল। এরপরে যখন আই এম ফ্রম ক্যাডেট কলেজে গেলাম, ক্যাডেট কলেজে যাওয়ার পর আমি ছিলাম ছোটবেলা থেকে একটু দুরন্ত টাইপ আর কি, মানে খেলাধুলা প্রিয়, সারাক্ষণ মানে খেলাধুলা নিয়ে থাকতাম। তো এখানে যাওয়ার পর থেকেই দেখলাম যে মিলিটারিতে বা ক্যাডেট কলেজ যেহেতু মিলিটারি টাইপ, এখানে ওই স্কোপ গুলো বেশি, খেলাধুলা করা বা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা। তো সেখানে আমাদের ক্যাডেট কলেজে কয়েকজন অ্যাডজুটেন্ট পেয়েছিলাম। প্রতিটা ক্যাডেট কলেজে একটা অ্যাডজুটেন্ট থাকে, মেজর র্যাঙ্কের বা ক্যাপ্টেন র্যাঙ্কের, এখন অলমোস্ট মেজর র্যাঙ্কেরই। তো এখানে 2জন অ্যাডজুটেন্ট খুব মানে আমাদের চোখে মানে দ্যাট টাইম ওয়াজ টু ফলো দেম, বা একটু হিরো মনে হতো আর কি। তার মধ্যে একজন পিলখানা ট্র্যাজেডিতে মারা গিয়েছেন মেজর আইজুল হাকিম স্যার, তাকে আমরা খুব রেসপেক্ট করি। তার চাল চলন, তার কথাবার্তা মানে ইজ টু লাইক। তো ওইখান থেকে আসলে দেন ওই প্যারেন্টস এর ড্রিমটা আমার মধ্যে চলে আসে, অলসো বি অ্যান আর্মি অফিসার। এবং আরেকটা ফানি থিং হচ্ছে কিভাবে জানি আমার মাথায় ঢুকে গিয়েছে যে আর্মিতে আসলে পড়াশোনা কম করতে হবে, যদিও এটা পরবর্তীতে মানে এটা রং একটা কথা ছিল। তো ওটাও তখন মাথায় ছিল যে আর্মি অফিসার হলে পড়াশোনা কম হবে, লেটস গো দেয়ার, এনজয় দ্য লাইফ, এই খেলাধুলা অন্যান্য অ্যাক্টিভিটিস নিয়ে। এটাই আর কি। ইভেন্চুয়ালি হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স আর্মির ক্যারিয়ারটাতে? ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমার তো টোটাল 23 বছরের এক্সপিরিয়েন্স মিলিটারিতে। সো আমার মতো যারা হচ্ছে অ্যাডভেঞ্চারাস লাইফ পছন্দ করে বা হচ্ছে ওই যে পড়াশোনা কম মানে মনে হয় বাট তারপর পড়াশোনা করতে হয়,
যারা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি পছন্দ করে, একটু ডিসিপ্লিনের মধ্যে, যে সবকিছুই নিয়মের মধ্যে হবে, এরকম যারা মনে করে তাদের জন্য আর্মি লাইফ ইজ মানে হেভেন আমি বলবো। ওকে, যদি আবার কেউ অলস অ্যাক্টিভিটিস করতে পছন্দ করে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তাদের জন্য না। কিন্তু যারা মানে এসব নিয়ে থাকতে চায়, এবং সেই সাথে অ্যাডেড হচ্ছে যে আমার যেমন লাইফে আমি কয়েকবারই সুযোগ পেয়েছি মানুষজনের কাছে যাওয়া। যেমন ব্যাক ইন 2003 কথা যদি বলি, তখন অপারেশন ক্লিন হার্ট করেছি, তখন আই হ্যাড এ চান্স টু ইন্টারেক্ট উইথ দ্য লোকাল পিপল, মাস পিপলদের সাথে। তখন তাদের যে একটা ডিরেক্ট সাপোর্ট করা, কোন একটা বিপদে বা রিকোয়ারমেন্টে হেল্প করা, সেটা 2007-এও আমার স্কোপ হয়েছিল, এরপর আরো কয়েকবার। তো এটাও কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। প্লাস ইউএন মিশনে আমার 2 বার সৌভাগ্য হয়েছে ইউএন মিশনে যাওয়ার। এটাও কিন্তু একটা মানে আমি বলবো আমার লাইফের সবচেয়ে বড় এক্সপোজার। মানে বাংলাদেশের বাইরে গিয়ে ওয়ার্ল্ডটাকে অন্যভাবে দেখা, এবং সেখানে দেখার সাথে সাথে যে আমাদের প্রতি যে রেসপেক্ট, বাইরের দেশে বাইরের বড় বড় মিলিটারি গুলো তারা যে বাংলাদেশ আর্মিকে যেভাবে রেসপেক্ট দেয়, ইভেন যে আফ্রিকা যে দেশগুলোতে আমরা ডিপ্লয় হই সেখানে যে সাধারণ মানুষের ভালোবাসা, এগুলো আসলে অনেক সময় টাকা দিয়ে গেলে তোমরা কিনতে পারবা না। দিস অল আর কামিং ফ্রম হার্ট। তো এই জন্যই বলছি যে মিলিটারি লাইফটা আমি 23 বছর ছিলাম, 23 বছর আই এনজয়েড ফুললি। এবং মানে আমি আল্লাহর কাছে মানে কৃতজ্ঞ যে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। স্যার, ইউ হ্যাভ মেনশন ক্যাডেট কলেজ। আমি হচ্ছে এটা নিয়ে আরেকটু জানতে চাই, ক্যাডেট কলেজ আপনাকে কিভাবে শেপ করছে এই পর্যন্ত আসার জার্নিতে, এন্ড আপনি কি প্যারেন্টস যারা দেখতেছে তাদেরকে রেকমেন্ড করেন তাদের বাচ্চাকে ক্যাডেট কলেজে দেওয়ার জন্য? আচ্ছা, ক্যাডেট কলেজের ব্যাপারে যদি বলি, যেহেতু আমি নিজে 6 বছর ছিলাম, তারপরও বিভিন্নভাবে ক্যাডেট কলেজের সাথে আমি সংযুক্ত ছিলাম। এখন তো কাজই করছি বাচ্চাদেরকে ক্যাডেট কলেজে চান্স পাওয়ানোর জন্য। ক্যাডেট কলেজের সবচেয়ে বড় যেটা সুবিধা, এটা আমার দৃষ্টিতে, এবং আমি শিওর অলমোস্ট সব ক্যাডেটরাই অ্যাগ্রি করবে, সেটা হচ্ছে ক্যাডেট কলেজে আমরা একটা কমিউনিটি পাই। মানে একসাথে মনে করো একটা ব্যাচে, আমাদের ব্যাচে যেমন আমরা 54 জন ছিলাম, অল আর বলা যায় সেম ক্যাটাগরি টাইপ স্টুডেন্ট, মানে ছেকে তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে। আমাদের সময় যতদূর আমি জানি রংপুর ক্যাডেট কলেজে আরো 3500 মতো পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে আমরা 54 জন চান্স পেয়েছি। তো এই যে একই টাইপ ছেলে একসাথে থাকছে, এই থাকার কারণে একটা যে বন্ডিং ক্রিয়েট হয়, এবং 6 বছর যে থাকছি আমরা ক্লাস 7 থেকে 12, এই টাইমটা কিন্তু একটা মানুষের বা একটা কিশোরের সবচেয়ে ভাইটাল একটা টাইম। এবং আমি শিওর তোমাদের ওই সময় যে ফ্রেন্ডরা আছে তাদের কথাই কিন্তু বেশি মনে, তাদের সাথে বেশি ইন্টারাকশন হয়। তো এই যে আমাদের ফ্রেন্ডের মাধ্যমে যে একটা বন্ডিং, এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ক্যাডেট কলেজে তুমি সহজে বুঝতে পারবে না যে কে ফার্স্ট বয় কে লাস্ট বয়। আমরা যেমন স্কুল কলেজে দেখা যায় যারা ফার্স্ট বয় তারা সারাক্ষণ খালি পড়াশোনা করছে, ওর নোটটা কাউকে দেখাবে না, পরীক্ষার সময় ঢেকে রাখছে। তো ক্যাডেট কলেজে আবার এটা না, ব্যালেন্স মানে কি দেখা যায় লাস্ট বয়ের নোট ফার্স্ট বয় পড়ছে, ফার্স্ট বয়ের নোট ইয়ে করছে, কেউ ক্লাসে বুঝতে পারে নাই, সবাই গোল হয়ে একসাথে একজনের কাছে বুঝে নিচ্ছে ফ্রেন্ডের মধ্যে। যেমন আমাদেরও এরকম কয়েকজন ফ্রেন্ড আছে যে তাকে আমরা এখনো স্যার বলে ডাকি, টু লার্ন ফ্রম হিম, স্যারের কাছে বুঝিনি, ওর কাছে বসে আমরা পড়ি। তো এই বন্ডিংটা আসলে আমাদের সারা জীবন থেকে যায় টিল নাও। মানে ক্যাডেট কলেজে যে বন্ডিং, এটা আমরা ওই গর্বের সাথে বলি আর কি, যে কোনো মানে অলওয়েজ যে কোনো বিপদ হোক যেটাই হোক, মানে ক্যাডেটরা সবসময় এগিয়ে আসে, কারণ ওই ফ্রেন্ডরা একসাথে। তো ক্যাডেট কলেজে সবচেয়ে বড় হচ্ছে যে একসাথে এরকম একটা কোয়ালিটি ফ্রেন্ডদেরকে পাওয়া এবং তাদের সাথে 6 বছর থাকা। প্লাস হচ্ছে ক্যাডেট কলেজের একটা সুবিধা হচ্ছে সিস্টেম। দেখো আমাদের দেশে কলেজে ওঠার পরেই মূল সমস্যাটা হয় কলেজে ভার্সিটিতে কি রাজনীতি নিয়ে, কলেজ ক্লাস ঠিক মতো হবে কিনা, সেশন জট হবে কিনা, এই মারামারি আন্দোলন এই। বাট ক্যাডেট কলেজে তুমি জানো এক্স্যাক্টলি 3 মাস আগে বছরের শুরুতেই তোমাকে রুটিন দিয়ে দিয়েছে যে ওই সময় মার্চের এত তারিখে পরীক্ষা হবে। তো ঝড় হোক বৃষ্টি হোক, ইউ হ্যাভ টু অ্যাপিয়ার দ্যাট। এই সিস্টেমটা এটা হচ্ছে মানে একদম ইনটোটো ফলো করে। এবং এইটার কারণে কিন্তু ক্যাডেট যতই আমরা দুষ্টামি ফাজলামি করি, বাট অ্যাট দ্য এন্ড পরীক্ষা দিতে হবে, আমাদের ওটার মধ্যে থাকতে হবে। এবং আরেকটা হচ্ছে যেটা আমাদের খুব মানে বাইরে যখন আসি তখন আমরা এটা এই ফলাফলটা পাই, সেটা হচ্ছে প্রচুর অ্যাক্টিভিটিস করানো হয়। কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা এত পরিমাণ আমাদেরকে ক্যাডেটদেরকে করানো হয়, তখন আর কি তার মাঝে কোনো ওইরকম বাইরে আসার পর শাইনেসটা থাকে না, যে কোনো কিছু দেখে আমরা ভয় পাই না, মানে যে না উই ডিড ইট, আমরা এটা করেছি বা এরকম। তো এই সব কিছু মিলে আর কি আমার কাছে মনে হয় এখনকার প্রেক্ষাপটে আরো বেশি জরুরি, কারণ এখন বাইরে অনেক ধরনের চ্যালেঞ্জ, গেজেট নিয়ে চ্যালেঞ্জ, যে গেজেটের ছেলেমেয়ে কি করছে, বাইরের পরিবেশ নিয়ে চ্যালেঞ্জ। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে ক্যাডেট কলেজ স্টিল নাম্বার 1, মানে সিকিউরিটির দিক থেকে, তারপরে কোয়ালিটি এডুকেশন, প্লাস এই যে এনভায়রনমেন্ট গুলো অ্যাক্টিভিটিস করা, এগুলোতে বাইরে আসলে পসিবল না। তো আমি পজিটিভলি সাজেস্ট করবো গার্ডিয়ানদেরকে ক্যাডেট কলেজের জন্য। এই জিনিসটা আমার জাস্ট আপনার এই প্রশ্নের উত্তর থেকে মাথায় আসলো, সেটা হচ্ছে
আমরা যে সেগমেন্টটা নিয়ে কাজ করি আমাদের স্টুডেন্ট গুলো দেখা যায় ক্যারেট কলেজেরও দেখছি আমরা অনেক অডিয়েন্স, বাট নটর ডেম, আদমজি, রাজু এরকম জায়গা থেকে অনেকে আসে। তো এদের মধ্যেও দেখছি আমরা একটা অ্যালামনাই ফ্লেক্স টাইপের ব্যাপার থাকে, যেমন আমি নিজে নটর ডেমের, তা আমরা ওরকম সেম আপনি যেভাবে বলতেছেন সিমিলার। তো আমরা কি কোনোভাবে একটা সূক্ষ্ম পার্থক্য বের করতে পারি যে এই নটর ডেম বা দেশসেরা কলেজগুলো এরকম, ক্যারেট কলেজগুলো এরকম, বা কোনো ডিফারেন্স কি আছে কিনা? না, ডিফারেন্স তোমাদের যে অ্যালুমনাই হ্যাঁ। মানে ওদের বন্ডিংটা কি সেটা তুমি ভালো বলতে পারো। হ্যাঁ 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 হ্যাঁ। সবসময় মনে করো নিজের ফ্যামিলি বেস্ট, নিজের মানে প্রতিষ্ঠান সেটা বেস্ট। তা আমি তো আমার দিক থেকে বললাম, তো হ্যাঁ। তোমার অ্যালুমনাইয়ের প্রশংসা তুমি করবে, তোমাদের বন্ডিংটা কিরকম সেটা তুমি বলো, কারণ তোমার অ্যালুমনাই যাওয়ার সৌভাগ্য আমার নাই, হ্যাঁ, আমাদেরটা এবার তোমরা আসতে পারছো। বাট আমাদেরটা কেন আমরা প্রাউডলি বলি যে সোফার আমরা দেখেছি যে যখনই কোনো বিপদে আমাদের সুবিধা যেটা, তোমাদের নটর ডেম একটাই নটর ডেম, হ্যাঁ, বাট হ্যাঁ। আমাদের ক্যারেট কলেজে যখন 12টা, হ্যাঁ, আল্লাহ। তো 12টা ক্যারেট কলেজ যখন একই ছাতার নিচে থাকছে, বিশেষ করে পাস আউট হ্যাঁ। করার পরে, হ্যাঁ। তখন এটার বন্ডিংটা আরো বেড়ে যায় এবং এটা বিস্তৃতিটা অনেক দেখা যায়। মানে ক্যারেট কলেজে এটা আমরা বলি যে ইভেন যে সাইবেরিয়া ইয়ের মধ্যে রিমোট অঞ্চলে দেখা যাবে যে কোনো না কোনো ক্যারেট আছে। আছে, ওখানে গিয়ে যদি কেউ একটা মেসেজ দেয় যে এখানে কোনো ক্যারেট আছে কিনা, হুম। দেখা যাবে কেউ না কেউ বের হয়ে যাবে। আচ্ছা। তো এইটা আমরা খুব এনজয় করি যে আমাদের 12টা ক্যারেট করে প্রথমে তো ছিলাম শুধু মনে করো যার যার কলেজে, হ্যাঁ, বাট বের হওয়ার পর ইউ হ্যাভ এ কমিউনিটি অফ 12 কলেজ। তো ওইটা তখন আসলে জিনিসটা আরো মানে স্প্রেড হয়ে চারদিকে যায়, এই ফলটা আমরা খুব পেয়ে থাকি। আমার অনেক ক্যাডেট ফ্রেন্ড আছে, মানে হ্যাঁ। আপনাদের বন্ডিংটা অনেক বেশি ভিজুয়াল আর কি, বাইরে থেকে Exactly, বোঝা যায় exactly. যে মানে আমি bondingটা অনেক strong। লিটারালি বিজয় সরণি ক্রস করে গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম, তো আমার সামনে একটা গাড়ি, ওটার ব্যাক যে উইন্ডো শিলটা ওখানে লেখা আছে যে ক্যারেটস ক্যারেট ইজ অন দ্য ককপিট, ক্যারেট অন বোর্ড, হ্যাঁ, ক্যারেট অন বোর্ড একটা বড় স্টিকার। তখন বুঝি দ্যাম দ্যাটস আর এটার মূল কারণটা দেখো, মানে কেন একটু আগে যেটা আমি বললাম, তোমরা নটর ডেমে ভর্তি হয়েছো কবে? মানে কলেজ লাইফে। কলেজ লাইফে। তখন কিন্তু বাই দিস টাইম ইউ হ্যাভ ইউর চুজেন ফ্রেন্ড, Yeah, of course, of তোমার course. বয়সও বেড়ে গেছে। বাট আমরা হ্যাঁ। ক্যারেট কলেজে যাচ্ছি ক্লাস 7-এ, ক্লাস 7-এর একটা বাচ্চা বাবা মাকে ছেড়ে হ্যাঁ, দ্য ফার্স্ট টাইম হিজ এক্সপোজার হচ্ছে বাইরে একা থাকা। একদম বাইরে। তখন কিন্তু যেমন আমার এখনো মনে আছে ক্লাস 7-এ আমরা 4 জন একসাথে কাটতাম, রুমের মধ্যে আমরা 4 জন রুমমেট ছিলাম, 4 জন রাতের বেলা লাইটস অফ যখন 4 জন একসাথে কাটতাম, তারপরে গিয়ে 4 জন একে যা মানে এক একজনকে আমরা সান্ত্বনা দিচ্ছি, আবার 4 জন একসাথে গলা ধরে কাঁদছি। মানে একদম ঝড় ঝঞ্ঝা সব হ্যাঁ। একসাথে। তারপরে মনে করো যে এভরিথিং, তুমি জ্বর তোমার হচ্ছে প্রথম হচ্ছে রুমমেটটাই নিয়ে যাচ্ছে তাকে, হ্যাঁ, তারপরে এই যে শাস্তি খাচ্ছি একসাথে সবাই শাস্তি খাচ্ছি, সেটা ক্লাস 7 থেকে। তো এই কারণে কিন্তু আস্তে আস্তে এই বন্ডিংটা গড়ে ওঠে। ইট ইজ নট দ্যাট যে কলেজে গেলাম ক্লাস করলাম চলে আসলাম, এটা আমরা 24/7 ফ্রেন্ডদের সাথে থাকি, একদম মানে ওই proper 6 বছর education যেটাকে এবং ওই বলে টাইমটা আর কি। যেটা হচ্ছে Yes. মনে করো যে আমাদের লাইফের মোল্ডিং টাইম। হ্যাঁ, মোল্ডিং টাইপ। তো সেই এই কারণে এখন এই বন্ডিংটা বেশি। এটা নট দ্যাট যে এটা যদি নটরডেম এরকম হতো হুম। 6 বছর সবাই একসাথে, তাদের হয়তো, হয়তো of এরকম বন্ডিং course. হতো। Yes. এটা এই কারণে আর কি এই জিনিসটা আমাদের। স্যার, আইক্যান একাডেমি এই জিনিসটা আপনি কেন প্রতিষ্ঠা করলেন, করার পিছনে লক্ষ্য কি ছিল, এন্ড ফিউচার ভিশন গুলো কি কি? আচ্ছা, আইক্যান নিয়ে কথা বললে আসলে এখন এটা আমার আবেগের জায়গা হয়ে গেছে। হ্যাঁ, sure. বাট এখন ট্রুলি যদি বলি, আমি কখনো মানে এক্সাগাইট করে কিছু বলি না। আমার রিটায়ারমেন্টের পিছনে আইক্যানের কোনো মানে সম্পৃক্ত ছিল না ওই সময় যখন আমি রিটায়ার করি। রিটায়ার Okay. করার কারণ আমার অন্য ছিল, ওকে। বাট এইটা হচ্ছে পরবর্তীতে সামহাউ কয়েকজন আমার মাথায় ঢুকায় যে এরকম হচ্ছে আইসিবি সেক্টর নিয়ে কাজ করা যায়, গাইড কলেজ নিয়ে কাজ করা যায়। এটা ঢুকানোর কারণ হচ্ছে আমি একটা লম্বা সময় ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম আমাদের মিলিটারি একাডেমিতে, এবং আমার একটু ক্যারেট কমিউনিটির একটু পরিচিতি আছে চেনে। তো এই থ্রু থেকে কয়েকজন আমার কাছে আসে যে দে ওয়ান্ট টু হ্যাভ এন এরকম কোচিং সেন্টার টু ইউজ মাই নেম, সোজা কথায় যেটা। বাট তখন আমার মনে হলো যে যেহেতু আমার একটা পরিচিতি আছে, প্লাস হচ্ছে আমি যে বিএমএ তে ইনস্ট্রাক্টর বা প্লাটুন কমান্ডার যেটাকে বলি, এটা কিন্তু একটা মানে মিলিটারিতে খুবই রেসপেক্টেবল একটা প্রফেশন। আমরা আমাদের প্লাটুন কমান্ডারকে রেসপেক্ট করি, আর বলাই হয় যে সেকেন্ড গড। তো তার মানে আমিও প্লাটুন কমান্ডার ছিলাম, আমার ক্যারিয়ার হচ্ছে 2টা কোর্সে, তো তাদের কাছেও আমি এরকম। তখন আমি তখন চিন্তা করলাম যে আমি যদি এইভাবে ইউজ হই তো ইট উইল নট গিভ এ গুড লেসন টু আদার। তখন আমি করলাম কয়েক মাস ধরে আই হ্যাড এ স্টাডি। আমি ঢাকা শহরে অলমোস্ট সবগুলো কোচিং সেন্টারে গিয়েছিলাম, মানে কোভার্টলি, পরিচয় না দিয়ে। দেখার পর আমার তখন মনে হলো যে একদম সত্যি কথাই বলি, এই আইসিবি কোচিং নামে একটা ব্লাফ চলছে। আচ্ছা, হ্যাঁ। ব্লাফ চলছে মানে কি, যেমন মনে করো তুমি বুয়েটে পড়ো, এখন তো বুয়েটে কোচিং এর জন্য কোচিং করেছি না, জানি যে কোচিং করতে কার কাছে কোচিং করতে, প্রবাবলি উদ্ভাস। উদ্ভাস, মানে উদ্ভাসের কাছে কেন করতে,
বিকজ অফ দেয়ার ব্র্যান্ডিং ব্র্যান্ডিং এবং প্রেফারেবলি তুমি আরো চাইতে যে বইটা চান্স পেয়েছে পড়েছে এরকম তার কাছে যেতে। হ্যাঁ অফকোর্স বাট আইসিবি সেক্টরে আমি দেখলাম যে কয়েকটা বড় বড় প্রতিষ্ঠান আছে আইসিবি করছে, দে ডিড নট হ্যাভ এনি ব্যাকগ্রাউন্ড অন মিলিটারি ইভেন্ট। এটা নিয়ে আমাদের ছোট্ট একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে, অন ক্যামেরা বলতেছি না, বাট আপনি বলেন। একটা নট হ্যাভেন ইন মিলিটারি, যে সে মিলিটারি সম্পর্কে কিছুই জানে না। নাই একবার আইসিবি অ্যাপিয়ার করেছে, সেখানে হয়তো রেড কার্ড পেয়েছে, সে এসে কোচিং সেন্টার দিয়ে সে কিভাবে স্টুডেন্টকে জোগাড় টোগাড় করে পরে এদের সাথে মানে কিভাবে যাও কেমন করে করে ওঠে। তখন আমার মনে হলো যে এখানে কিন্তু আসলে হচ্ছে একটা হচ্ছে তো এরা ব্লাফ হচ্ছে, প্লাস একটা রং মেসেজ যাচ্ছে এদের ইয়েস কাছে। অফকোর্স কারণ আমি যদি বুয়েট নিয়ে কমেন্ট হ্যাঁ। করি, অবভিয়াসলি উইল নট লাইক ইট। তুমি বলে আরে উনি বুয়েটের জীবনে পড়েন, উনি কি জানেন। সেম গোস, তুমি যদি মিলিটারি নিয়ে আমাকে Of বলো course. যে এই করলে মিলিটারি, তখন তো আমি হ্যাঁ হাসবো। হ্যাঁ কারণ আমি কেউ না তো হ্যাঁ। এখানকার। তো ওইখান থেকে তখন আমার মনে হলো যে না, ইফ আই ওয়ান্ট টু মানে জয়েন অর এরকম, তাহলে আমি এখানে ফুললি ইনভলভ হবো। তখন আমি হচ্ছে ওই সময় লাকিলি আরেকজন অফিসারকে পেলাম, মেজর আহমেদ। উনি আর আমি একসাথে মিলিটারি একাডেমিতে ছিলাম, যদি উনি আমার কোয়াইট সিনিয়র। তখন আমরা দুইজন প্লাস আরো সাথে কয়েকজনকে নিয়ে দেন আমি কয়েক মাস স্টাডি করে কয়েক মাস ধরে হচ্ছে সবকিছু রেডি করার পর আমি ইয়াতে আসলে না, আমি করলে আমি নিজেই ফোকাস হয়ে, এবং যেহেতু আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছিল যে 5 বছর ইনস্ট্রাক্টর প্ল্যাটুন কমান্ডার থাকা, ইটস মানে আমার কাছে মানে খুব গ্রেট একটা অপরচুনিটি। তখন আর কি এই আই ক্যান ইয়ার এখন নামটা নিয়েও আসলে কয়েক মাস আমাদের ইয়ে ছিল যে নামটা কি হবে। পরে নামটা যথেষ্ট classic। হ্যাঁ যে নামটা নামটাও ভালো দেখলাম। প্রথমে আমাদের কিন্তু মানে মোটামুটি আমরা ডোমেন প্রায় নিয়ে ফেলেছিলাম ইউ ক্যান দিয়ে, আচ্ছা যে তুমি পারবা। হঠাৎ করে আবার এটা এরকম মিটিং এর কথা বলছিলাম, তখন একজন সাজেশন দিয়েছে ইউ ক্যান, তো বলছেন যে তুমি পারবা, স্টুডেন্ট তো হোয়াই নট আই ক্যান, Yeah. যে আয়ের সাথে আরো মানে পার্সোনাল জড়িত, হ্যাঁ আমি পারবো। তখন আর কি নামটা হয়ে গেল। বাট এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেক সময় হয় না যে কোনো একটা কিছু করার পর যখন দায়িত্ব চলে আসে, তখন কিন্তু আরো বেড়ে যায়, রেসপন্সিবিলিটি বেড়ে যায়। এখন যেটা মনে হচ্ছে যে মানুষজন যেভাবে মানে রিলাই করছে, তার আমাদের যেহেতু দুইটা সেগমেন্ট, ক্যাডেট কলেজ এবং আইএসএসবি, তো এখানে আমার কাছে এখন মানে আমি এই জন্য নিজেও প্রচুর সময় দিচ্ছি। আমি ফুললি আগে হয়তো চাকরি ছাড়ার পর আমি 2-1 জায়গায় ছোটখাটো কিছু করেছিলাম, বাট এখন আমি ফুললি আইক্যান নিয়ে আছি। এবং আমার নেক্সট ভিশন হচ্ছে যে এই আইক্যান নিয়ে থাকার, প্লাস হচ্ছে অন্যান্য সেগমেন্ট যদি আস্তে আস্তে ডেভেলপ করা যায়, যেমন আইসিএসবিটা মোটামুটি সেট হয়ে গেছে, ক্যাডেট কলেজটা হলে এরপর হয়তো আমরা একটু একাডেমির দিকে যাব, এরকম প্ল্যান আছে। বাট আমি মেইনলি এই ইয়াং জেনারেশনকে নিয়ে থাকতে চাই, যে এদের কাজে যেহেতু আমার ওই যে বললাম আমার একটা অভিজ্ঞতা আছে, আমি এমন কিছু করতে চাই না যেটা আমি করি না। আমি ক্যাডেট কলেজে পড়েছি, সো ক্যাডেট কলেজ নিয়ে কাজ, আর্মিতে ছিলাম এটা নিয়ে কাজ, তো আমি এমন কিছু করবো যেটা আমার এক্সপিরিয়েন্স নেই। আবার ভার্সিটি হয়তো সামনে করতে পারি, বিকজ আমি ঢাকা ভার্সিটিতে ছিলাম, আমি ভর্তি পরীক্ষা সেকেন্ড হয়েছিল, এটা আমি সবসময় বলি আর কি, যে এন্ট্রান্স এক্সামে আবার সেকেন্ড, তো এটাও হয়তো ইন ফিউচার। বাট এখনো এটা আগে সেট হওয়ার পরে দুটো সেগমেন্ট দিন, তারপরে হয়তো অন্য কিছুতে যাবো, এটা প্ল্যান আর কি। আচ্ছা স্যার, আইএসএসবি নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, আই এম প্রিটি শিওর সবাই এটা নিয়ে অনেক ইন্টারেস্টেড। আইএসএসবির অ্যাকসেপ্টেন্স রেটটা দেখা যায় অনেক লো, তো আপনার তরফ থেকে কোনো অ্যাডভাইস আছে আমাদের অডিয়েন্সদের জন্য, তারা যাতে তাদের চান্সটা আর একটু বাড়াইতে পারে গ্রিন কার্ড পাওয়ার? আচ্ছা, অ্যাকসেপ্টেন্স লো, এটা মানে রেটটা লো, এটা লো হচ্ছে তোমাদের কাছে মনে হতে পারে, বাট আইএসএসবি তাদের একটা স্ট্যান্ড, দে ফলো এ স্ট্যান্ডার্ড। এটা এমন না যে হচ্ছে কেউ স্ট্যান্ডার্ডটা মেনটেন করলো তাকে নেবেন, এরকম না। হুএভার ইজ কোয়ালিফাইং দেয়ার স্ট্যান্ডার্ড, দে উইল টেক দেম। তো এটার জন্য যেটা অনেক সময়, আমি তো এখন যে 3 বছর ধরে কাজ করছি, এখন অনেকেই মনে করে যে মিলিটারিতে আসবে মানে কিছু 2-1 দিন আমি একটু প্র্যাকটিস করলে বা একটু যেটা বললে হয়ে যাবে। বাট এটা কিন্তু দেখো, মিলিটারি এইখানে মানে এই প্রফেশনটা এরকম যে তোমাকে যদি তোমার একটা ছোটবেলা থেকে বলবো আমি, যদি একটা ব্যাকগ্রাউন্ড মধ্যে তোমার পার্সোনাল গ্রুমিংটা যদি ঠিক না হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমি যেমন আমার ছাত্রদেরকে বলি যে একটা মিলিটারি অফিসার হওয়ার জন্য তুমি নিজেই প্রথম ক্লাস আমি ওদেরকে জিজ্ঞাসা করি যে তোমার কি মানে, তুমি যখন আর্মি অফিসার দেখেছো, হোয়াট অল অফ দ্য কোয়ালিটিজ ইউ এক্সপেক্ট ফ্রম অ্যান অফিসার। ঠিক আছে, আমরা তো মিলিটারি অফিসার দেখি মোটামুটি, একটা মিলিটারি অফিসারকে দেখলে কি কি কোয়ালিটি, তখন ওরা বলে যে মিলিটারি অফিসার ডিসিপ্লিন হবে, গুড। মিলিটারি অফিসার ফিজিক্যালি ফিট হবে, গুড। অনেস্ট থাকবে, তারা কথা বলতে পারবে। তো নাও ইউ থিঙ্ক তোমার মধ্যে এই কোয়ালিটিগুলো আছে কিনা। বাট দেখা যায় অনেক ক্ষেত্রে যে কোনোদিনও সে কথা বলা প্র্যাকটিস করে নেই, কোনোদিনও ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে নেই, কোনোদিনও সে হচ্ছে কমিউনিকেশন স্কিল প্র্যাকটিস করে নেই, সে
রিটেনটা তো টিকে যাচ্ছে, রিটেন টেকা তো হয়তো খুব বেশি ডিফিকাল্ট না, আইসিএসবি চলে যাচ্ছে। কারণ আইসিএসবি তো হচ্ছে তাদের এই ক্রাইটেরিয়া, একটা মিলিটারি অফিসারকে, সে মিলিটারি অফিসার যখন হবে, একজন অফিসার কিন্তু লেফটেন্যান্ট হোক বা মেজর হোক, তাকে কিন্তু অনেক বড় বড় ডিসিশন, অনেক বড় বড় ইস্যু নিয়ে ডিল করতে। এই যে আমরা 5ই আগস্টের পরই দেখলাম লেফটেন্যান্ট ক্যাপ্টেনরা হাউ দে আর ডিলিং উইথ দ্য ন্যাশনাল ইস্যু। তো এই জিনিসগুলো কিন্তু আসলে একদিনে কেউ করতে পারবে না, সেখানেই আমাদের ক্যান্ডিডেটদের ঘাটতি। এরা মনে করে 7 দিন 15 দিন আমি একটু প্র্যাকটিস করলেই ভাই, যতই বলো মনে মনে আমরা হয়তো চিন্তা করি আমি এই সবার সামনে গিয়ে যখন টপিক পাবো এক্সটেম্পোরারি কথা বলবো, বাট যখনই হচ্ছে 10 জনের সামনে 15 জনের সামনে তখন কথা বলতে দেওয়া হবে, তখন কিন্তু বোঝা যায় যে প্র্যাকটিসের মূল্যটা কত। তাই ফিজিক্যাল ফিটনেস এটা আমাদের খুবই দুর্বল। আর এখনকার জেনারেশন রাইটিংও খুব দুর্বল, আমি এটা মানে বলছি তোমাদেরকে যে আমরা দেখেছি রাইটিংও খুব দুর্বল। আরেকটা জিনিসে দুর্বল হচ্ছে তাদের জেনারেল নলেজ, এটা কেন জানি এই বিষয়টার প্রতি একেবারেই নেগলিজেন্ট। যে আশেপাশে কি হচ্ছে, সবাই মোবাইলে বুধ হয়ে আছে, সারাক্ষণ হয়তো মোবাইলে ফেসবুকে দেখছে, কিন্তু দেশে কি হচ্ছে, দেশের বাইরে কি হচ্ছে, এই ইস্যুগুলো নিয়ে একদমই জানা না। খুবই কম। তো একজন মিলিটারি অফিসার কিন্তু চাচ্ছে ব্যালেন্স। এখানে কিন্তু দরকার নেই যে ফার্স্ট বয় দরকার নেই। আমাদের যেমন 3 জন ফার্স্ট বয়ের কথা বললাম, একজন ফার্স্ট বয় আমাদের মিলিটারিতে আসছে, নেভিতে, বাকি 2 জন কিন্তু আসেন। একজন ফেসবুকে আছে, একজন মাইক্রোসফটে আছে, বাকি 2 জন কিন্তু আসেন। তো মিলিটারিতে কিন্তু ফার্স্ট বয়ের দরকার নেই, মিলিটারির দরকার একটা ব্যালেন্স। ব্যালেন্স। তো ব্যালেন্সটা কি, সে ফিজিক্যালি ফিট হবে, সে তার ডিসিপ্লিন লাইফ লিড করবে, সে একটু মানে কমিউনিকেশনটা ভালো হবে, তার আইকিউ লেভেলটা একটু ভালো হবে, এবং পারিপার্শ্বিক জ্ঞান থাকবে। তো এইটাই কিন্তু হচ্ছে মানে মূল মন্ত্র। এখানেই ল্যাকিংস থাকার জন্য কিন্তু আইসিএসবি তে এই যে থ্রু হতে পারছেন। দ্যাটস সো ইন্টারেস্টিং। মানে আপনি যেটা বললেন না যে আইএসএসবি তে যারা আসবে তারা কিন্তু আর্মিদেরকে একটা ভাবে পিকচার করে যে একজন মিলিটারি অফিসার এক্স্যাক্টলি এরকম হ্যাঁ। হবে। ইভেন এটা আপনি তো জানেন না, আমার আর ইনবক্সে কথা হইতেছিল যখন আপনার সাথে আমাদের পডকাস্টটা সেট হইছে, ইউ আর আস্কিং অ্যাবাউট দ্য ড্রেস কোড। ও যখন বলছে সেমি ক্যাজুয়াল, আমি ওর একটা কথা বলছি, যদি স্যার সেমি ক্যাজুয়াল পরে ইট উড আইদার বি ব্ল্যাক পোলো অর হোয়াইট পোলো। কিভাবে গেস দিস আই ডোন্ট নো, উই অল ক্যান গেস দিস আর কি, কিভাবে জানো। ইটস ইন্টারেস্টিং বাট। আচ্ছা, তারপরেও আমি ধরলাম যে একটা মানুষ সবকিছুই তার মধ্যে আছে, সব স্কিল আছে, সবগুলো গুণাবলী আছে, বাট স্টিল হয়তো তাকে ভাগ্য প্রেফার করে নাই টু গেট আ গ্রিন কার্ড, হি গট আ রেড কার্ড। এই মুহূর্তে সে অনেক ডিপ্রেসড হয়ে যায়। আমরা এই ধরনের স্টুডেন্ট অনেক ডিল করি যে সে তখন দেখা যায় যে মূলত অ্যাডমিশন ফেজে ঢুকছে মাত্র, ওই টাইমে আবার এরকম একটা ডিপ্রেশন তার লাইফে আসছে। এদের জন্য কি আপনার কোনো স্পেসিফাইড মেসেজ আছে? এই সিচুয়েশন আমি নিজেই পড়েছিলাম। আচ্ছা, আমি অলমোস্ট 4-5 মাস এই সিচুয়েশনে ছিলাম। প্রথমবার যখন আমি আর্মিতে পাই নাই, মানে যে বললাম যে ক্যারেক্টারে যখন ছিলাম, বেদ যখন হয়ে এভরিবডি ইজ শিওর আমার ব্যাচে যে এই ব্যাচ থেকে একজন যদি আর্মিতে যায় দ্যাট উইল বি মি, কারণ আমি ওই এগুলো দিয়েই বড় হয়েছি। হ্যাঁ। তো প্রথমবার যখন আমি পেলাম না, পুরো 4-5 মাস আমি পুরো ট্রমার মধ্যে ছিলাম। মানে ট্রমার মধ্যে ছিলাম না, মানে প্রথম কয়েকদিন ছিলাম, বাট তারপরে মানে আই চেঞ্জ মাই ভিশন যে না, এখন আর্মিতে নেই তার মানে তো এটা না যে আমার লাইফ শেষ হয়ে গেল, ঠিক না? যেটাতে এমন দিস নট দ্য অনলি প্রফেশন অর দিস, হ্যাঁ ঠিক আছে, এটা আমার ড্রিম ছিল বা আমার ড্রিম কষ্ট পেয়েছে। তখন আমি নিজে যেটা করলাম যে হচ্ছে নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ দিলাম যে লেটস গিভ এ চ্যালেঞ্জ। এটা যদি চ্যালেঞ্জটা যদি আমি ফুলফিল করতে পারি দেন আমি মানে নর্মাল লাইফে আসবো। আচ্ছা, তো চ্যালেঞ্জটা কি, যে আই কনফাইন মাই সেলফ ইন এ রুম বলা যায়, আচ্ছা, রুম বা মেসে, এই শেওড়াপাড়াতে, ঢাকা শেওড়াপাড়াতে ফ্রেন্ডদের ওখানে গিয়ে নিয়ে যে আমি কোথাও চান্স না হওয়া পর্যন্ত আমার জন্য সব ধরনের কি বলবো এন্টারটেনমেন্ট অফ কাটে। এন্ড 2-2.5 মাস আমি ওই যে ঢাকা ভার্সিটির জন্য একদম বদ্ধ ঘর প্রিপারেশন নেওয়ার পর দেন আই গট অ্যাডমিটেড, দেন কাম টু। তো এই ইয়াতে আমি মানে যারা ফেলার হয়ে যাচ্ছে, আইসিএসবি সবচেয়ে মজার ব্যাপার কি, যদি আইসিএসবি কেউ 5 দিন, এখন তো 5 দিন হয়, 5 দিন যদি সে থাকে, এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। ইভেন মানে আমি নাম বলছি না, দেয়ার ওয়ার আইজিপি, পুলিশের আইজিপি হু ওয়াজ রিজেক্টেড ফ্রম আইসিএসবি, বা সেখান থেকে আইজিপি হয়েছে, মানে পুলিশের প্রধান হয়েছে। দেয়ার ওয়ার মেনি সেক্রেটারি যারা আইসিএসবি তে থ্রু হতে পারেনি, দেয়ার আর মেনি, মানে আমি নিজেই অনেকে মানে বাই নেম চিনি আর কি, জানি। তো এটা কিন্তু এই শিক্ষাটা যদি সে কাজের পজিটিভলি লাগে তাহলেই কিন্তু তার জীবনে কাজে লাগবে। ওইটা মাইন্ডসেটটা তার নিতে হবে। এবং আরেকটা তো অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমরা বলে থাকি। অবশ্যই কিছু না কিছু ভালো তার জন্য তো ওয়েট করছে। এই বিশ্বাসটা থাকলে আমার মনে হয় না কেউ ডিপ্রেশনে ভুগবে বা মনে করবে না যে লাইফ শেষ। এবং আমি কিন্তু যদিও নিজে আইসিএসবি কোচিং করাই, এবং আমি অলমোস্ট গত 2 বছরে বাংলাদেশের 35টা প্রতিষ্ঠানে গিয়েছি এই আমার সেশন করানোর জন্য। তো ওইখানে
দাঁড়িয়ে শুরুতে আমি বলি, আমি একটা স্লাইড দেখাই। যে স্লাইডটা হচ্ছে তিন ধরনের, মানে তিনটা ক্যাটাগরি, আবার ক্যারেক্টার দেখে দুইটা দেখাই। যে একটা হচ্ছে, মানে আমি বলি যে তোমরা লিটারালি হাত তুলবা যে কারা কোন গ্রুপে। প্রথম গ্রুপটা হচ্ছে যে তোমাকে ছাড়া বাঁচবো না, মানে আমি যদি আর্মি অফিসার না হতে পারি আমার জীবন শেষ, কারা কারা এই গ্রুপে। সেকেন্ড গ্রুপটা হচ্ছে আই হ্যাভ অ্যান অপশন, যে হলে ভালো, না হলে প্ল্যান বি ঠিক আছে। আর 3 নম্বর অপশন হচ্ছে আই হেট। এটা যেহেতু যারা আমাদেরকে নিয়ে যায় তারা হেড গ্রুপটা কম থাকে আর কি। তো যারা এই যে প্রথম গ্রুপে থাকে তোমাকে ছাড়া বাঁচবো না, লিটারালি হাত তোলে, এবং আমি নিজেও হাত তুলি যে আমি প্রথমবার এই গ্রুপে ছিলাম। তখন আমি তাদেরকে বলি যে আমি যদিও কোচিং সেন্টার চালাই, বলবো তোমাদেরকে কোচিং করো, কিন্তু আমি সবসময় বলবো দিস শুড নট বি ইয়োর ফার্স্ট অপশন। তোমাদের সবসময় পকেটের মধ্যে থাকবে আরেকটা অপশন, দ্যাট উইল বি দ্য ফার্স্ট অপশন। আইসিএসবি সবসময় হবে সেকেন্ড অপশন। আচ্ছা, কারণ তুমি যদি বুয়েটের প্রিপারেশনটা ঠিকভাবে নাও, মেডিকেল প্রিপারেশন ঠিকভাবে নাও, তুমি কিন্তু মোটামুটি সার্টেন থাকবা যে চান্স পাবো, প্রশ্ন এরকম প্যাটার্ন আসে, চান্স পাবো। বাট আইসিএসবি এরকম একটা জিনিস, তুমি 1000 প্রিপারেশন নাও, ওইখানে গিয়ে তোমার অনেক কিছুই ম্যাচ, তুমি একটু আগে যেটা বলো যে হচ্ছে ভাগ্য সহায়তা করে নেই, তারপরে একই গ্রুপে ছিল, 10 জন এক গ্রুপে ছিল, গ্রুপের মধ্যেই গন্ডগোল লেগে গেছে, গ্রুপের কেউ কাউকে সাপোর্ট করে নাই, পুরো গ্রুপের কেউ চান্স পেল না। তো দেয়ার ক্যান বি মেনি ইনসিডেন্ট। সো এটা কিন্তু অনেকটা লাকের ব্যাপার। তো এই যেটা তোমার ভাগ্যের ব্যাপার, যেটা সার্টেন না, সেটা তো অলওয়েজ ইট শুড বি দ্য সেকেন্ড অপশন। তো এটা আমি অলওয়েজ বলে থাকি, এখনো বলবো, সবসময় বলবো যে আইসিএসবি কখনোই ফার্স্ট অপশন না, এটা যেন সেকেন্ড অপশন থাকে, ফার্স্ট অপশন থাকলে আমরা সাইড করি। আচ্ছা স্যার, আইএসএসবি নিয়ে সেকেন্ড কোশ্চেন হচ্ছে when should one start taking preparation for ISSB? যেহেতু আপনি বললেন যে ইটস আ লাইফ লং প্রসেস, যে কিভাবে গ্রুম হইতেছে এটার উপরও ম্যাটার করে। বাট আমরা দেখতে পারি ক্যাডেট কলেজে যারা আছে তারা তো গ্রুম, বাট তারাও কোচিং এ কিন্তু প্রিপারেশনটা নেয়। সো when is the right time যারা সিভিলে আছে? এই যে দেখো, এই কোশ্চেনটা নিয়েও কন্ট্রোভার্সিয়াল বলতে কি, যে বাইরে অনেকে বলে ক্যাডেট কলেজ থেকে বেশি চান্স পায়, সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে চান্স পায় না, এটা নিয়েও কথাবার্তা বলে আর কি। তো দেখো, ক্যাডেট কলেজে আমরা গিয়েছি, আমাদেরকে প্রিপারেশন শুরু করেছে কখন? ক্লাস 7 থেকে। তার মানে দে অলসো থিঙ্ক, মিলিটারি অলসো থিঙ্ক যে একটা ছেলে মেয়ে ক্লাস 6-7 যখন সে উঠবে, তার বয়স যখন 11-12 বছর, তখন থেকেই হি শুড গ্রুম আপ টু বিকাম এ মিলিটারি অফিসার। তো ওইটা যদি সে চিন্তা করে, তখন তো সে চিন্তা করতে পারবে না, তার গার্ডিয়ানরা যদি চিন্তা করে যে আমি মিলিটারি অফিসার করতে চাচ্ছি, তাকে যেমন মিলিটারি অফিসার রিকোয়ারমেন্ট গুলো কি, ফিজিক্যালি যেন সে ফিট থাকে, সবকিছুতে যেন ব্যালেন্স থাকে, অ্যাক্টিভিটিস করে। এমনও আমরা মাঝে মাঝে 2-1 ছেলে পাই যে জীবনে কোনো খেলাধুলায় পারে, ফুটবলে সে লাথি মারেনি, তো সেই ছেলেকে তুমি যদি মিলিটারিতে যাও, যে মিলিটারিতে সারাদিনই হচ্ছে ফিজিক্যাল হার্ডশিপ, তো হি ক্যানট কপ আপ এখানে। তো ওইটাই আর কি, যে যদি এরকম 10-11-12 বয়স থেকে যদি ছেলেটাকে বা মেয়েটাকে তার বাবা মারা একটু আউটডোর অ্যাক্টিভিটিস গুলো এক্সপোজার দেয়, এই যে পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে জানা, তাকে হচ্ছে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অ্যাড করা, মাঝে মাঝে কম্পিটিশন গুলোতে নিয়ে যাওয়া, জোর করে তাকে একটু কথা বলানো, এই জিনিসগুলো যদি একটু ওই মানে 7-8 থেকে শুরু করে, আই থিঙ্ক যখন সে ইন্টারমিডিয়েট পাস করে, বাই দিস টাইম নিজেই সে প্রিপেয়ার হয়ে যাবে। তখন আর তাকে আর এক্সট্রা করে কোনো মানে টাইম দিতে হবে না, তখন হয়তো কিছু গাইডলাইন পেলে হি ক্যান অ্যাপিয়ার, হি ক্যান পারফর্ম বেটার। এটা আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ টু বিকাম মিলিটারি অফিসার। এর আগে যে আপনি উত্তরটা দিচ্ছিলেন যে প্রথমবার যখন আপনার আইসিএসবি তে হয় নাই, ইউ হ্যাড কনফাইন্ড ইউরসেলফ ইন আ রুম, এটা নিয়ে আপনি যদি সত্যি হয়ে থাকে আপনি এখানে সায় দিবেন। আমি এই জিনিসটা এরকম দেখছি যে যারা যারা তাদের মোটামুটি ড্রিমটা টাচ করে, দে অলওয়েজ হ্যাভ অ্যানাদার থিং, বা একটা সত্তা যাকে দিয়ে সে কন্ট্রোল করতে পারে। মানে যেমন আপনাকে প্রবাবলি অন্য কেউ এসে মোটিভেট করে দিয়ে যায় নাই, আপনি নিজেই বুঝছেন যে আমাকে কনফাইন করা উচিত। আমার ছোট্ট একটা স্টোরি, যেরকম আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার র্যাঙ্কটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমাদের এই একাডেমিক গ্রাউন্ডে দেখা যায় যারা বইটা চান্সও পায়, তারা দেখা যায় যে ঢাবির একদম টপ 500 এর মধ্যে থাকে, বাট আমারটা পুরোপুরি উল্টা ছিল। এন্ড ঢাবির জাস্ট 1.5-2 মাস পরে বইটার এক্সাম ছিল। আমার মনে আছে ঢাবিতে যখন র্যাঙ্কটা খারাপ আসলো, আমার তখন যে স্মার্টফোনটা ছিল, আমাদের যুগ তো তখন স্মার্টফোন ঢুকে গেছে, তখন তো আমরা পাই, ওই ফোনটাকে ফোনের বক্সের ভিতরে ঢুকায় টেপ দিয়ে র্যাপিং করে উপর একটা ছোট্ট নোটে লিখে রাখছিলাম যে আল্লাহর কসম যদি এই ফোন ধরো চান্স পাওয়ার আগে, তাহলে তোমার লাইফ শেষ হচ্ছে। এইটাই নিজেকে নিজে চ্যালেঞ্জ দেওয়া। এই জিনিসটা আগে সবার ক্ষেত্রেই ট্রু আর কি, মানে মোটিভেশন দেওয়ার জন্য সেকেন্ড গায় বা থার্ড গায় লাগে। এটা আমার কাছে মনে হয় যে সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। অন্য কারো থেকে না, নিজের মন থেকে এটা। তুমি যেমন এটা বলে, এই মোবাইল নিয়ে যদি আসলে আরেকটা গল্প আমার মনে পড়ে, আরেকটা মোটিভেশন করা, সেটা হচ্ছে তখন হলো আমি অফিসার হয়ে গেছি, আচ্ছা আমি ক্যাপ্টেন আর কি। হ্যাঁ, তা ইয়ের সময় যখন মিলিটারিতে বিএমএ তে যখন ট্রেনিং করি, আমি তো 46 এ বললাম, তো 47 আমাদের পরের কোর্সে, তো ওদের একটা প্লাটুন কমান্ডার
অনলাইনের সাইডে একদিন একটা কোনো একটা ইয়েতে আমি একটা কিছু একটা করে ফেলেছি। আমি একটা আমার কোম্পানির প্রধান ছিলাম, বিএমএ তে বলে কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার, তো একটা কোম্পানির আমি হেড ছিলাম। তা আমার হয়তো কোনো একটা সে কিছু করতে দিয়েছিল, আমার স্ট্যান্ডার্ডটা তার পছন্দ হয়নি। তো সে তখন আমাকে একটা টিপ্পনি কাটে আর কি, যে ইফ ইউ উড বি ইন 47 ইউ উড বি নো হেয়ার, মানে 46 আমি একদম সামনের দিকে, ওনার কোর্সে থাকলে হয়তো আমি সামনে দাঁড়াতে পারতাম না। তো পরে যখন আমি ক্যাপ্টেন হলাম তখন হচ্ছে দেখলাম যে একটা কোর্সে নাম আসছে, আমাদের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জুনিয়র, আমরা বলি জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, জেসিএস। তো এখানে যখন নাম বের হলো দেখলাম যে আমার সাথে মানে আমাদের কোর্সে আছে 47ও আছে 45ও আছে, মানে এটা নর্মালি 3-4টা কোর্স মিলে হয়। তখন আমার নাই গো ব্যাক টু দ্যাট, যে সে আমাকে মানে আমাকে এরকম ছোট করেছিল ভাইয়া। তখন আমি করলাম ওই সময় আমার তখন বিয়ের কথাবার্তা হচ্ছে, এলিজিবল হয়েছি, এই কোর্সের পরে বিয়ে করবো এরকম বিয়ে চলছে আর কি, যে ক্যাপ্টেন তখন হয়ে গেছে। এবং তোমাদের ভাবির সাথে আর কি, ওকে তখন আমি বললাম যে আমি কোর্সে যাচ্ছি, তখন আমি বগুড়ায় ছিলাম পোস্টে, সিলেটে যাবো কোর্স করতে, আমি মোবাইল নিয়ে যাবো না। তুমি যখন বললা তুমি প্যাক করেছো, আমি মোবাইল বগুড়াতে ট্রাঙ্কের মধ্যে ঢুকে তালা মেরে আমি কোর্সে গিয়েছি, এই 3 মাস আমি মোবাইল ইউজ করবো না, হোয়াটএভার এটাকে। এবং কোর্সে গিয়ে ওইখানে আবার একটা আমি করেছি, আমি রুমে গিয়ে হচ্ছে আমি আমার যে খাট তোষক দেওয়া ছিল, খাট তোষক আমি বেঁধে রাখছি, যে 3 মাস আমি মেঝেতে ঘুমাবো, কারণ মেঝেতে ঘুমালে ঘুম কম হবে, মানে প্ল্যান করছি 3 ঘন্টা ঘুমাবো, রাত 3টা থেকে 6টা হচ্ছে আমার ঘুমের টাইম। এবং বিলিভ মি 3 মাস আই ফলো দ্যাট। মোবাইল আমার বগুড়ায় ট্যাঙ্কের মধ্যে, বেডিং ওখানে বাঁধা, ফ্লোরে ঘুমিয়েছি। কোর্স শেষে আই বিকাম সেকেন্ড, পুরো ইয়ের মধ্যে আমাদের মানে 100+ ছিলাম আমরা, বিকাম সেকেন্ড। মানে এটা মানে কয়েকবার চ্যালেঞ্জ দেওয়াতে আমি দেখলাম যে এই সেলফ মোটিভেশনটাই খুব বেশি কাজ করে। অন্য কি বললো না বলে, নিজের যদি একটা সেলফ রেসপেক্ট থাকে, নিজের থেকে ভিতর থেকে আসে, তাহলে দ্যাট ইজ দ্য বেস্ট। তো স্যার এই সেলফ মোটিভেশনটা আসলে সবার মধ্যে থাকে না। এইটার সাথে যদি আমি এতটুকু জুড়ে দেই, যে আমি যদি আপনাকে এরকম একটা প্রশ্ন করি যে কাদের আসলে মিলিটারি অফিসার হওয়ার জন্য স্বপ্ন দেখা উচিত, আপনি কি বলবেন? এটা কি কোনো ক্লাসিফাইড গ্রুপ আছে? না, ক্লাসিফাইড গ্রুপ না, যে কথা প্রসঙ্গেই তো আমরা মিলিটারি অফিসার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বললাম, বা হচ্ছে কে এখন যে ছেলেটা বা হচ্ছে যে ফ্যামিলি মনে করে যে একটা ডিসিপ্লিন লাইফ, তারপরে হচ্ছে তার খুব বেশি চাওয়া পাওয়া থাকবে না, ম্যাটেরিয়ালিস্টিক, যেগুলো মানে অটোমেটিক্যালি কিন্তু এক সময় আসবে। তোমার চাকরি 25 বছর 30 বছর রিটায়ারমেন্টের আগে অটোমেটিক্যালি একটা লাইফ স্টাইল মানে ফলো করেই একটা চলে আসে। তো ওইটা যদি থাকে, তা যে হচ্ছে আমি একটা ডিসিপ্লিন লাইফ লিড করব, আমি অ্যাডভেঞ্চারাস প্রিয়, যে আমার স্কোপ থাকবে, মিলিটারি টাকা পয়সা থাকবে না, বাট ইউ হ্যাভ মেনি স্কোপ। যেমন আমার সৌভাগ্য হয়েছে যে চাকরি ছাড়ার আগে অলমোস্ট 20+ কান্ট্রিতে যাওয়া, বেশিরভাগই হচ্ছে ফর ট্রেনিং পারপাস, ফর মানে কোন ভিজিট পারপাস ইয়া থেকে। তো এই ইয়েগুলো যাদের আছে, যে আমাদের টাকা পয়সা কখনো হবে না, কিন্তু একটা স্টেবল লাইফ, যে আমি একটা ডিসিপ্লিন লাইফ, একটা স্টেবল লাইফ, এবং এনজয় করব, যে হার্ডশিপটা এনজয় করব, প্লাস হচ্ছে অপরের সাথে মেশার, যে আমি এখানে মিলিটারিতে তুমি যদি ইন্ট্রোভার্ট হও তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট হবে। তো তাকে হতে হবে যে সে সবার সাথে মিশে থাকতে পারবে, গ্রুপের সাথে মিশতে পারবে। এরকম যদি মানে যারা চিন্তা করছে নিজেকে মানে এইভাবে এস্টাবলিশ করেন, তাদের জন্য মিলিটারি লাইফটা আই থিঙ্ক উইল বি দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। স্যার, বিএমএ নিয়ে যেহেতু আমরা কথা বলতেছিলাম, বিএমএ নিয়ে অনেকের ফ্যাসিনেশন থাকে। আপনি যেহেতু মেনশন করছেন যে আপনি প্লাটুন কমান্ডারও ছিলেন লেটার অন, আমি হচ্ছে আপনার কাছ থেকে কয়েকটা ইন্টারেস্টিং স্টোরি শুনতে চাবো আপনার ক্যাডেট লাইফের, তারপর হচ্ছে আপনি যখন প্লাটুন কমান্ডার ছিলেন তখন। আচ্ছা, বিএমএ তে আমার অভিজ্ঞতা অলমোস্ট 7 বছর। তো মানে রেয়ার অফিসার বাংলাদেশে আছে যে 7 বছর ওই ভাটিয়ারির ওই ভয়ঙ্কর জায়গায় ছিল আর কি, যে ক্যাডেট এবং এজ এ প্লাটুন কমান্ডার। এবং ট্রুলি স্পিকিং, যখন প্লাটুন কমান্ডার হয়ে গেলাম তখন মনে হয়েছিল যে ক্যাডেট অবস্থায় ভালো ছিল, কারণ ক্যাডেট অবস্থায় হচ্ছে ফিজিক্যাল হার্ডশিপ দিয়ে শেষ হয়ে যেত। প্লাটুন কমান্ডার অবস্থায় হলো একই ক্যাডেটের সাথে অলমোস্ট সব অ্যাক্টিভিটিস করতে হচ্ছে, রাত জাগতে হচ্ছে, প্লাস হচ্ছে ওদের সাথে হাঁটতে হচ্ছে, এবং ওদের যখন রেস্ট টাইম ওদেরকে পাঠাতে তখন প্লাটুন কমান্ডার আবার অ্যাসেসমেন্ট করতে বসে, কারণ প্রত্যেকে আবার রেজাল্ট করতে পারে। তোমরা পরীক্ষা যখন দেয়, টিচাররা খাতা দেখে কখন পরীক্ষা শেষ হওয়ার পরে, তো ক্যাডেটরা যখন রুমে চলে যাচ্ছে তখন আমরা আবার সাথে অ্যাসেস করতে বসতাম। তো এটা, বাট যদি এখন এই যে মনে করো এক্সপিরিয়েন্সের কথা বলো, মানে বিএমএল একটা এরকম যে প্রতিদিনই তোমার কোনো না কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে ইট ইজ নট লাইক হচ্ছে এই তোমাদের রেগুলার লাইফের মতন সকালে উঠলা, হ্যাঁ সকালে উঠলো, নাস্তা করবো, ক্লাসে যাব, তারপরে ক্লাস থেকে ফিরে এসে টিউশনি করাবো, বা তারপরে হচ্ছে একটু মোবাইলে চ্যাটিং করে ঘুমাতে যাবো, এবং
একদিন পর পর মনে হয় যে বোরিং লাইফ, কিছু করার নাই। বাট বিএমএ তে তুমি কোনো বেলায় এরকম স্কোপ পাবা না, এবং ইউ নেভার নো কালকে কি হতে যাচ্ছে। দ্যার ইজ এ ট্রেনিং প্রোগ্রাম, বাট ওই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে যে কত ধরনের বৈচিত্র্য চলে আসবে নান ক্যান সে। এখন এরকম মজার অভিজ্ঞতা যদি বলি, শুরুর দিকে একদম ফার্স্ট টার্মের আসলে আমাদের অলমোস্ট বেশিরভাগ ক্যারেক্টারই প্রথম 4-5 দিনের কোনো স্মৃতি থাকে না, মানে ঘুম নাই বলতে একদম টোটালি নাই। তো ওই 4-5 দিন আসলে মানে কি করেছি আমরা, মানে এটা গল্প শুনে শুনে পরে তখন মনে হয় আর কি যে হয়তো আমি ওটা করেছিলাম আর কি। তো এর মাঝে একদিনের কথা মনে আছে যে 4-5 দিনের মধ্যে না, এটা পরের দিকে আমাদের মনে হয় এই দৌড়াতে পাঠিয়েছিল হচ্ছে কোন একটা কিছু টাচ করে আসার জন্য। এরকম দৌড়াদৌড়ি করতে করতে মাঝে আমাদের কয়েকজনকে ড্রেনের মধ্যে নামায় দেয়। এবং বিএমএ ড্রেন হচ্ছে 2টা ড্রেন আছে বিএমএ তে, এখন অবশ্যই এটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় যে ইনফ্রাস্ট্রাকচার গুলো ছিল এখন চেঞ্জ হয়ে গেছে। তা আমাদের সময় 2টা ড্রেন ছিল, একটা হচ্ছে বড় ড্রেন মানে একদম মেইন ড্রেনটা আর কি, আরেকটা হচ্ছে হোয়াইট ওয়াল বলা হয়, ওইটার পাশে হচ্ছে শাখা ড্রেন। তো শাখা ড্রেনে হচ্ছে তোমার ডাইনিং হলের উচ্ছিষ্ট খাবারগুলো দিক দিয়ে যেত আর কি। তো ওইটা দেখা যেত পচে গলে অনেক সময় থাকে। তো মাঝে মাঝে ওইখানেও নামানো হতো আর কি আমাদেরকে। তো এরকম দৌড়াদৌড়ি করতে করতে সম্ভবত কোন এক সিনিয়র আমাদেরকে ড্রেনের মধ্যে নামাই দিচ্ছে। তো নামাই দিয়ে আমাদের মনে ভুলে গেছে, মনে নেই। হঠাৎ করে ভোরের দিকে মনে হয় খুঁজে পাচ্ছিল না, চিল্লাচিল্লি করতে করতে এসে দেখলাম আমরা 3-4 জন ওই পচা মানে ডাল ভাত এগুলোর মধ্যে মাথায় দিয়ে মানে 2-2.5 ঘন্টা আমরা ওখানে ঘুমিয়ে গেছি। তো সেটা মানে এখন আমাদের মাঝে মাঝে মনে করা যে ওই ড্রেনের মধ্যে ওই পচা পানির মধ্যে মানে কোনো বিকার নেই, আমরা ঘুমিয়ে গেলাম। বিএম এর আরেকটা যেটা হয় বাইরে যখন যাই এক্সারসাইজ গুলোতে, এটা হচ্ছে মানে টু মাচ এক্সজশন হয়। হ্যাঁ পদক্ষেপ তো শুরুর দিকেই পদক্ষেপ 1 পদক্ষেপ 2 পদক্ষেপ 2 তো 2 দিন ধরে হাঁটা। তা আমাদের একটা মনে আছে ওটাকে বলা হয় অ্যাসিড টেস্ট, যা 3rd টার্মে হয়। অ্যাসিড টেস্ট থেকে আমরা অ্যাসিড টেস্টের জন্য বের হলাম, বিএমএ থেকে বের হলাম, বৃষ্টি শুরু হলো। এবং এটাও কিন্তু বিএমএ তে একটা মিথ যে কোনো আউটডোর এক্সারসাইজে ক্যারেট বের হলে সেদিন বৃষ্টি নামবে। বাট সেবার হচ্ছে এই অ্যাসিড টেস্টটা হলো 1 সপ্তাহ ধরে। আমরাও বের হলাম, বৃষ্টি শুরু হলো, এবং এমন বৃষ্টি মানে আনবিলিভেবল। 3 দিন ধরে আমরা আমাদের ড্রেস কোনো চেঞ্জ করতে পারিনি, একদম ওই একই ডাংরি, বিএমএতে ডাংরি বলা হয় বাইরে গেলে, কালো ড্রেসটা ডাংরি আর কি, ডাংরি বুট মোজাটিতে কিচ্ছু চেঞ্জ করতে পারিনি, কারণ চেঞ্জ করলে আবার তো ওই বৃষ্টি থামতেছে না। পরে যখন 3 দিন পরে যখন চান্স পেলাম যে হচ্ছে সবাই আদেশ হলো সবাই বুট খুলবে, মোজা খুলে রোদে দেবে। বুট যখন আমরা একসাথে প্লাটুন বা সেকশন কয়েকজন ছিলাম একসাথে যখন খুলতেছি, মানে মোজা যখন খুলতেছি এক একজনের মোজার সাথে সাথে চামড়া এমন ভাবে উঠে আসলো, তখন আমাদের মনে হলো যে না খোলাটাই বেটার ছিল। এবং এরপরে আরো বেশি এই চামড়া উঠে গেছে পায়ের ইয়েতে, মানে তুমি তখন পাউডার দিবা না কি দিবা, আবার তো ভিজবো। মানে এরপরে প্রথম 3 দিন যে কষ্ট হয়নি, পরে 3 দিন আমাদের আরো বেশি কষ্ট হলো এই পায়ের জন্য। এটা আমরা স্টিল এটা আমরা খুব মানে মাঝে মাঝে মনে করি যে ওই অ্যাসিড টেস্টে আমাদের এরকম একটা হয়েছিল। এর বাইরে আসলে বললাম এত ঘটনা আছে, ঘটনা বিএমএ বলতে গেলে হচ্ছে রাত শেষ হয়ে যাবে। আপনি মেবি ফেসবুকে একটা সিরিজ আমি বিএমএ ঘটনা নিয়ে গল্প লিখছিলাম আর কি, ফলো করি আমি। তবে একটা মনে আছে আমার পার্সোনাল ইনসিডেন্ট বিএমএ তে যে হাঁটা নিয়ে। আমরা যখন হচ্ছে রাতের বেলা হাঁটি, তো রাতে তো মনে করো রাত 2টা-3টা পর্যন্ত হাঁটছি, তখন আমরা করতাম কি যে নিজেরা ঠিক করে নিতাম যে নেক্সট 15 মিনিট আমি ঘুমাবো, হাঁটতে হাঁটতে ঘুমাবো। কিভাবে ঘুমাবো, তুমি সামনে হাঁটতেছো, তা আমি তোমার কোমরে বেলটা ধরে রাখবো, রেখে আমি ছেড়ে দেবো বডি, তো ইউ আর ওয়াকিং। আমি ওইখানে বেল ধরা আছে, আমি কিন্তু ঘুমাই গেছি হাঁটতে হাঁটতে। সো তার ডিউটি হচ্ছে সে আমাকে টেনে নিয়ে যাবে। তো এরকম আর কি আমরা বাই টার্ন করি যে, তো এরকম করতে করতে হঠাৎ করে আমি দেখি ধূপ করে আমি পড়ে গেলাম। পড়ে দেখছি তোমার রেল লাইনের পাশে, তোমরা দেখেছো কিনা জানি না, রেল লাইনের ইয়াতে স্টেশনের পাশে গর্তের মতন থাকে। এটা সায়েন্সে হয়তো কোনো কিছু আছে, এটা গর্তগুলো কিন্তু বেশ গভীর হয় জংশনের পাশে। ওই মানে গর্তের মধ্যে আমি পড়ি। কারণ আমার সামনে যে ছিল সে বুঝতে পারে না, আমি হাত ছেড়ে দিছি, দিয়ে আমি তো জানি না সামনে কি আছে। তো ভাগ্যটা ভালো হচ্ছে আমার, তো আমাদের যে বাইরে যখন যাই তখন স্কেল আলফা বলি আমরা আর কি, বড় বিগ প্যাক আর সাথে অস্ত্র ছিল। আমার কোমরের নিচে পড়ে গেছে, বিগ প্যাকটা আটকাই গেছে। তো ওইটা দেখে তখন
মানে ঘুম ভাঙে থেকে আমি হচ্ছে গর্তের মধ্যে, এবং যদি নিচে পড়তাম যেটা অলমোস্ট হচ্ছে 20-25 ফিট গভীর আর কি, এরকম নিয়ে আমার মনে হয় না কোমর টমর ঠিক থাকতো আর কি, গন দেয়ার। এটা একটা ঘটনা মনে পড়ে। আর প্লাটুন কমান্ডার হওয়ার এটাও গল্প অনেক, যে মানে বিভিন্ন অ্যাক্টিভিটিসে ওদের সাথে ডিল করা। যেমন তারপরও একটা গল্প যেটা আমি আমার ছাত্রদেরকেও বলি, যে হচ্ছে আর্মিতে আমরা সবসময় একটা জিনিস ফলো করি, যে হচ্ছে কেউ যদি একটা অপরাধ করে, সৈনিকই হোক অফিসারই হোক, তার সিনিয়র কাছে এসে যদি ফার্স্ট ইনস্ট্যান্ট স্বীকার করে ইয়েস স্যার আই ডিড ইট, তো শাস্তি 50%। এটা অলমোস্ট আমরা আনঅফিসিয়ালি সবাই এটা ফলো করি, প্রথমে স্বীকার করলেই। তো এরকম হচ্ছে আমার একটা এরকম ঘটনা আছে যে আমি বুঝতে পারলাম আমার কোনো একজন ক্যাডেট মোবাইল ইউজ করছে, কোম্পানি লাইনের মধ্যে চুরি করে সে মোবাইল ইউজ করছে। তো ওকে ধরতে যাওয়ার জন্য একটা ট্র্যাপের মতন করি আর কি। তারপরে আমার মনে হলো যে না, প্রথমে আমি একটা চান্স দেবো যে কে ইউজ করছে তাকে ফোনটা মানে বের করার জন্য। তো আমি কোম্পানি লাইনে গিয়ে সবাইকে ফলো ইন করে আমি বললাম যে নো, আই নো যে সামওয়ান ইজ ইউজিং মোবাইল ফোন, তো হুইচ ইউজিং, প্লিজ ব্রিং ইট। আমি কিচ্ছু বলবো না, তাকে কোনো শাস্তি দেবো না, নাথিং। তো সবাইকে পাঠিয়ে দিলাম রুমে। এর মাঝে একটা ক্যাডেট সে নিয়ে আসলো, ওর থেকে কিন্তু আমার লিস্টে ছিল না, সে নিজে থেকে এনে দিচ্ছে। বাট এখনো মেন যে কালপিট যাকে ধরার জন্য আমি গেছি সে কিন্তু কাম আউট হলো না। তা আমি ওকে যে দিল আমাকে, আমি ওকে একটু বকাঝকা করে ছেড়ে দিলাম যে মপু সে। বাট আমি বললাম যে দেখো এখনো আছে তোমাদের কাছে, গো এগেইন। পাঠালাম, আবার সবাই আসলে এখন খালি হাতে। থার্ড টাইম পাঠালাম, আবার খালি হাতে। তখন আমি ওর নাম ধরেই বললাম, যে নামটা না বলি, গো অ্যান্ড ব্রিং। তখন তো স্যার নামই জানে, গিয়ে রুম থেকে একটা মোবাইল নিয়ে আসলো। মোবাইলটা এনে দেয়, মোবাইলটা হচ্ছে বাটন ফোন। বাটন ফোনে তো তুমি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবে না, আমি তাকে ধরেছি সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বাটন ফোনে। তখন তুমি ওয়াই ইউ আর ব্রিঙ্গিং দ্য বাটন ফোন, ইউ হ্যাভ এ স্মার্টফোন, গো অ্যান্ড ব্রিং ইট। আবার সে গেল, যে মোবাইল আনলো। তখন আমি যে মোবাইল দিল আর কি। তখন ওদেরকে বকাঝকা করে আমাকে বললাম যে ইউ উইল হ্যাভ ইউর পানিশমেন্ট বিকজ ইউ ডিড নট কাম আউট এট দ্য ফার্স্ট ইনস্ট্যান্ট। তাই বলে আমি চলে, তাও আমি হচ্ছে যে কিছু শাস্তি দেবো আর কি। বাসায় যখন গেলাম আমি, বাই দিস টাইম অনেক রাত হয়ে গেছে, এই কয়েকবার ওদের সাথে করতে গেল। বাসায় গিয়ে মোবাইলটা খুলে আমি মানে মোবাইলের কাভার খুলে দেখি যে উপরের মধ্যে একটা সিম, সিমটা এমন ইউজ কর। সিমটা ওখানে কানেক্ট করে মোবাইল যখন অন করলাম, দেখি যে মোবাইলে ব্যালেন্স নেই। ওই মোবাইলে কল দেওয়ার চেষ্টা করলাম, বলছে দিস ইজ নট ভ্যালিড নাম্বার, এরকম। মানে ও আমার সাথে আবার 2 নাম্বারই করে একদম স্টিল আমার মনে আছে যে আমার, তখন আমি আমার ওয়াইফকে বললাম তুমি থাকো আমি আসতেছি। ফোনে টিএনটিতে আমি ফোন করে কোম্পানি লাইনে যে বেয়ারা থাকে তাকে বললাম যে অমুক সাহেবকে নিচে থাকতে হলে আমি আসতেছি। আমার মানে রাগে আমার মাথা একদম গরম হয়ে গেছে যে একটা ছেলে এইভাবে 4-5 বার আমার সাথে ইয়ে করছে। আমি গাড়ি বের করতে গিয়ে আমার সাইড উইন্ডো ইয়ের মধ্যে লাগাই দিলাম, যে গ্যারেজের পিলারের মধ্যে দিয়ে আমার উইন্ডো গেল। তাও আমি ব্যাক ইয়ে করে টান মেরে কোম্পানি লাইনে গেলাম, গিয়ে দেখি ও নিচে দাঁড়ায় আছে। গাড়ি থেকে নেমে গিয়ে ওকে এমন একটা চর মারলাম, সে একদম ছিটকায় পড়ে গেল। বরাবর আমার নড়ে না। আমি তখন কিরকম মারটা ওর বেশি হয়ে গেল নাকি। তারপর গিয়ে আবার ওকে একটু বকাঝকা করে তুললাম। তারপর বললাম যে হোয়াট ডিড ইউ ডু দ্যাট, তুমি মানে একে তো হচ্ছে প্রথমে বাটন ফোন আনলা, তারপরে দিলা, প্রথমে স্বীকার করলা না, তারপরে বাটন ফোন, তারপরে স্মার্টফোন, এখানে আবার অন্য সিম, রং সিম। তখন সে রুমে গিয়ে 2টা সিম এনে দিল আমাকে। তখন আর কি মানে আসলে আমার আর কিছু করা ছিল না। আই হ্যাড টু মেক হিম 6 মান্থ রেলিগেশন, তাকে 6 মাস আমাকে জুনিয়র করে দিতে হয়েছে। এখন এটাই আমি বলি যে সেম পানিশমেন্ট মানে সেম অপরাধে যে প্রথমে স্বীকার করলো আমি কিচ্ছু বলিনি, কিছু মানে কিছুই বলিনি, আর এই ছেলে একই অপরাধে দেখো স্বীকার না করতে করতে সে 6 মাস বিএমএ তে একদিন থাকা যেখানে কষ্ট করে, সেখানে 6 মাস জুনিয়র হওয়া কিন্তু মানে হেল্প জুনিয়র। তো এটা একটা মানে আমার প্ল্যাটুন কমান্ডার লাইফে আমারও শিক্ষা, প্লাস আমি আমার ক্যাডদেরকেও বলি আর কি। এত কিছু শোনার পরে যেটা মনে হয় যে বাংলাদেশের আর্মি অনেক হার্ড ওয়ার্ক করে, বাট এটা আমরা জানি, অনেকেই জানে, ইন্টেলেকচুয়ালরা হয়তো জানে, বাট আমি যখন গ্রাউন্ড সার্ফেসে চলে যাই অনেকেই আছে যে এটা বলবে যে আমরা কি অমুক বা তমুক দেশের আর্মির সাথে কম্পিট করতে পারবো কিনা। এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দেবেন স্যার? আচ্ছা, প্রশ্নটার ব্যাপ্তি এত বড়, এটা নিয়ে মনে করো যে ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক হবে, যুক্তি তর্ক, অনেক তথ্যপত্র নিয়ে আসতে হবে। বাট যদি মানে খালি চোখে দেখি,
যে গ্রাউন্ড লেভেলে কথা বললা, গ্রাউন্ড লেভেলে সেনাবাহিনীর বিশেষ করে এখন পর্যন্ত যে রেপুটেশন, এটা কিন্তু মানে এখনো অনেক মানে খুব ভালো একটা রেপুটেশন যে গ্রাউন্ড দিকে, যেমন মনে করি যে কোনো ন্যাশনাল ডিজাস্টারে, এই যে 5ই আগস্টের পরে কয়েকটা ন্যাশনাল ডিজাস্টার হলো, বন্যা হলো, তারপরে মাইলস্টোনে ঘটনা হলো, আরো বেশ কিছু হলো, তখন আর্মির রোল গুলো দেখা গেছে আবার আমাদের দেশের মানুষের আবার একটু সমস্যা কি যে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, বলে যায়। খুব তাড়াতাড়ি ভুলে যাই। ইভেন 5ই আগস্টে আর্মির ভূমিকাটা কি ছিল, তো আমরা কিন্তু তারপরে কিন্তু ভুলে ইয়া হয়ে গেছে। বাট তুমি যেটা বলা যে মানে প্রতিবেশী দেশের সাথে বা ইয়ার সাথে, এখন আমাদের যেটা ব্যাড লাক হোক গুড লাক হোক, আমাদের দেশটা এমন ভাবে পড়ে গেছে, মানে আমাদের লোকেশনটা হয়ে গেছে, আমাদের সারাউন্ডিং হচ্ছে একটা এমন একটা দেশ যে 3 দিকে আমাদেরকে বেস্টন করে রাখে, এবং তাদের ক্যাপাবিলিটির সাথে আমাদের ক্যাপাবিলিটিস আছে, তাদের অর্থনৈতিক পাওয়ারের সাথে আমাদের অর্থনৈতিক পাওয়ার ই ক্যানট রিয়েলি মানে কম্পেয়ার। বাট তারপরও চিন্তা করে দেখো, যেটা আমি সবসময় বলে থাকি, এই 54 বছরে কয়বার আমরা অ্যাটাক হয়েছি, ভেরি রেয়ার মানে কয়বার করতে পেরেছে আমাদের দেশকে দখল করতে পারছে, না। তো কেন পারলো না? নিশ্চয়ই উই হ্যাভ দ্যাট গার্ডস, এবং যে কয়েকটা জায়গায় এখনো যেমন দেখা যাচ্ছে যে বর্ডারে যেভাবে আমরা চোখে চোখ রেখে কথা বলছি, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স হোক বা এই যে অন্যান্য সংস্থাগুলো হোক, এটা কিন্তু মানে রিয়েলি যে অ্যাপ্রিসিয়েটিং যে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির আমরা হচ্ছে এরকম এত ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে ওয়ার্ল্ডের বেশিরভাগ দেশের মানুষ বাংলাদেশের নামটা জানে না, জানলেও তারা দুইটা ক্ষেত্রে বাংলাদেশের নাম জানে, একটা হচ্ছে গার্মেন্টস আর একটা হচ্ছে মিলিটারি। তো এটা কিন্তু হচ্ছে একদিনে আসেনি বা এমনি আসেনি, আমাদের প্রফেশনালিজমের জন্য, আমাদের হচ্ছে গুড ওয়ার্কের জন্য কিন্তু এই নেম অ্যান্ড ফেমটা হয়েছে। তো এটা কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই, তখন হচ্ছে ছোটখাটো জিনিস নিয়ে আমরা হচ্ছে একটু, অনেকে আছে আর্মি বিদ্বেষী, হয়তো কোনো কারণে সে আর্মির প্রতি তার কোনো একটা মানে নেগেটিভ আছে, ইমপ্রেশন আছে, ওইটা নিয়ে হয়তো বড় করে। বাট যদি বলো তুমি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বলো, দিস ইজ রিয়েলি রিয়াল, এক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশের সেনাবাহিনী এইভাবে দেশে কন্ট্রিবিউট করছে এবং এট দ্য সেম টাইম দেশের বাইরেও কন্ট্রিবিউট করছে, দিস ইজ ওয়েল রিকগনাইজ। তো এটা আসলে এর চেয়ে বেশি কিছু আর বলার স্কোপ নেই। তারপরে যারা বোঝে না তারা জেনে বোঝে না, আবার কেউ হয়তো না জেনে বোঝে না আর কি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে স্যার, ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড আর্মি লাইফ। এখন যদি আপনাকে একটা অপশন দেওয়া হতো যে টু চুজ এ ডিফারেন্ট ক্যারিয়ার প্রথম থেকে একদম, আপনি কোন ক্যারিয়ারে যাইতে চাইতেন? না, ক্যারিয়ার বলতে আমি আবার মানে যদি বলো ব্যাক ইন 2000, আই উড লাভ টু এগেইন জয়েন আর্মি, এবং এগেইন আই লাভ টু রিটায়ার্ড অ্যাট 2024। কারণ আমার কাছে মনে হয়েছে যে এখন আমি এই 2 বছর প্লাস হলো যে আমি পারফেক্ট টাইমে রিটায়ারমেন্ট নিয়েছি। পারফেক্ট টাইমে রিটায়ারমেন্টটা কি, যে এর আগে যদি চাকরি ছাড়তাম তখন হয়তো আমার ম্যাচুরিটি এরকম থাকতো না, তারপরে হচ্ছে ফ্যামিলি টেক কেয়ারের যে একটা ইয়ে থাকা উচিত, মানে ব্যাকিং থাকা উচিত, সেটাও তো আমার ছিল না। আবার যদি আমি 10 বছর পরে রিটায়ার করতাম, তখন হয়তো আমার এখন আমি কাজ করার যে এনার্জিটা পাচ্ছি, তখন হয়তো সেই এনার্জিটা আমার থাকতো না, তখন হয়তো আরো অন্য কোনো চিন্তা ভাবনা চলে আসতো। তো এই যে একটা বয়সে যে মানে চাকরি আমার 21 বছরের মতো হয়েছে, একটা মোটামুটি এস্টাবলিশ হয়ে আমি ছেড়েছি, এখন আমি বাইরে আসার পরে সময় দিতে পারছি, নিজে পরিশ্রম করতে পারছি, তো আমার কাছে মনে হয় যে দিস ওয়াজ দ্য পার্ট। না, আমি হচ্ছে আর্মির জন্যই ফিট। তো মানে 23 বছর আগে গেলে আমি আবার আর্মিতে যাব, কিন্তু আবার 23 বছর পরে আমি আবার রিটায়ার করে আবার হচ্ছে এই এখন যে প্রফেশনে আছি, যে ইয়াং জেনারেশনকে গ্রুমিং করা, এটাই হয়তো আমি করতাম। আই এম এনজয়িং দিস। ওকে স্যার, ওকে স্যার, আপনার অনেক টাইম নিয়ে নিচ্ছি, তো ওয়ান লাস্ট কোয়েশ্চেন, এনি অ্যাডভাইস ফর ইয়াঙ্গার জেনারেশন আমাদের জন্য আপনার তরফ থেকে? আচ্ছা, অ্যাডভাইস বলতে চাই, আমিও নিজেকে সবসময় মানে ইয়াঙ্গার জেনারেশনের মানে তাদের দলের মনে করি আর কি। তাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে যে সবার আগে লাইফটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে। এনিথিং যে আমি ডিসিপ্লিন ওয়েতে করলে তাহলেই কিন্তু মানে লাইফে সফলতা সম্ভব। এবং ডিসিপ্লিনের সাথেই কিন্তু অনেক কয়েকটা জিনিস চলে আসে, যেমন পাংচুয়ালিটি, কমিটমেন্ট রাখা, কথা দিয়ে কথা রাখা, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক সময়, বিশেষ করে বাঙালিদের আমাদের একটু মানে এটার ব্যাপারে বদনাম আছে। তো এই কটা জিনিস যদি কেউ ঠিক রাখে ইয়াং জেনারেশনে, তার মেধা যতটুকু থাকুক না কেন, আমি শিওর যে সে কোনো না কোনো সময় সে শাইন করবে। যে আল্লাহ হয়তো মেধা সবাইকে সমান দেয়নি, কিন্তু এই ডিসিপ্লিন, ডেডিকেশন এবং কমিটমেন্ট, এই 3টা জিনিস যদি তোমার ঠিক থাকে, ইনশাল্লাহ তুমি লাইফে অবশ্যই অনেক দূর যাবা। এটাই আমার ইয়াং জেনারেশনের প্রতি। ওকে স্যার, স্যার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনাকে ফিউচারে ডাকলে অবশ্যই আবার আসবেন স্যার, ইনশাল্লাহ। অ্যান্ড অডিয়েন্সদেরকে এতক্ষণ যারা আছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড কমেন্টে জানাইতে পারেন নেক্সটে আপনারা কাকে গেস্ট হিসাবে চাচ্ছেন, আমরা অবশ্যই তাকে আনার ট্রাই করবো। থ্যাংক ইউ তোমাদেরকে আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ।